তো যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমরা গত ক্লাসে অধ্যায় 2 ধরছিলাম, সেই অধ্যায় 2-এর আমরা কিছু ম্যাথ করছিলাম। আজকে আমরা বাকি ম্যাথগুলো করব। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, তো একটু খেয়াল করে দেখি। আমরা সামনের দিকে যদি আগাতে যাই তো আমরা একটার পর একটা নিয়ম করছিলাম। তো এর মধ্যে আমরা 4 ধরনের কেন্দ্র আছে আমরা জানি, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। তার মধ্যে ভর কেন্দ্র ছাড়া আর বাকি যে 3টা, ওই 3টা আমাদের এই অধ্যায়ে আছে। ওই 3টাতে যদি আমার কোনো ওই 3টা কেন্দ্রে যদি আমার 3টা বল কাজ করে তাদের জন্য বিভিন্ন প্রমাণ করতে বলে। তো তার মধ্যে 2টা আমরা করছি, যে আমরা করছি লম্ব কেন্দ্র আর অন্তকেন্দ্র। পরিকেন্দ্রটা আমরা করি নাই, গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম, তোমরা পারছো কিনা আমি জানি না। আমি তাও পরিকেন্দ্রটা আজকে করাই দিব, কারণ এক্ষেত্রে খুবই সোজা, খালি এক্সট্রা একটা কনসেপ্ট আছে, ওই জন্য আমি করাই দিব। তো আসি আমি পরিকেন্দ্রের কোয়েশ্চেনটা লিখি বই থেকে। আমি প্রথমে কোয়েশ্চেনটা লিখি। আমি প্রথমে কোয়েশ্চেনটা লিখি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে এবিসি ত্রিভুজের, আজকে আমাদের মোরলেস ওদের শেষ হয়ে যাবে, মানে পুরোপুরি শেষ না হলেও প্রায় আমরা শেষ প্রান্তে থাকবো। আগামী ক্লাসে আমরা শেষ করে নতুন অধ্যায়ে চলে যেতে পারবো সরাসরি। তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর, ও এ কমা ও বি কমা ও সি বরাবর যথাক্রমে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা লিখতেছি আমরা। যথাক্রমে ফি কিউ আর বলগুলি ক্রিয়ারত আছে। ফি কিউ আর বলগুলি ক্রিয়ারত আছে। এবার তোমাকে বলা হলো তারা ভারসাম্য সৃষ্টি করলে দেখাও যে, কি দেখাইতে বললো, ফি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা তোমাকে দেখাইতে বলছে, যে আমরা এই ম্যাথটাই আমরা করব। যদি আমাদের এটা হয় আমাকে এগুলো দেখাইতে হবে। তো আসো আমরা সেই ম্যাথের দিকে চলে যাব। তার আগে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। আছে কিনা একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। একটু কুইকলি রেসপন্স করো যে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কি না। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা স্টার্ট করে দিই। ওকে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, তাহলে এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের মোটামুটি আমরা ধারণা করতে পারি যে যেহেতু প্রত্যেকটা বছরই কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করি, সেই ধারণা থেকে আমি এটা বলতে পারি যে আমরা অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, মানে এই অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র, এই 4টা কেন্দ্র দিয়ে কিন্তু মোর অর লেস প্রত্যেকটি ইয়ারই আমার কোয়েশ্চেন থাকে। অর্থাৎ এই 4টা কেন্দ্র দিয়ে এই অধ্যায়েও ম্যাথ আছে,
এর পরের অধ্যায়ে ম্যাথ আছে। সো এই 4টা কেন্দ্রের কনসেপ্টে ক্লিয়ার রেখে এই ধরনের ম্যাথগুলো যদি ক্লিয়ার না করো তখন ঝামেলায় পড়বা। এই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার হলে পরের অধ্যায়ে খুব একটা প্রবলেম হবে না, এবং সেই অধ্যায়ের ম্যাথগুলো আমাদের মোরলেস প্রায় সেম যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আর কঠিন কোনো কিছু না। তবে আমাদের এগুলো থেকে প্রশ্ন মোটামুটি দেখা যায় প্রত্যেকটা ইয়ারেই সৃজনশীলের প্রশ্ন থাকে, আর এই বছর তো থাকবে এটা শিওর করে বলা যায় মোটামুটি। তাহলে আসো আমরা করে ফেলি। আমাকে কি বললো দেখো, আমাকে তারা যা যা বলছে, যে যে ডিরেকশন দিল সেই ডিরেকশন অনুযায়ী আমি কাজ করব। আমার ডিরেকশনটা হচ্ছে এবিসি ত্রিভুজের। সো আমার প্রথম কাজ হচ্ছে এবিসি এটা ত্রিভুজ ড্র করা। তাহলে আমি প্রথমেই এবিসি এটা ত্রিভুজ ড্র করব। এই যে আমি এটা ত্রিভুজ ড্র করে ফেললাম। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজ যেটা, এটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। তারা যেহেতু আমাকে বলেই দিছে এবিসি ত্রিভুজের কথা, দ্যাট মিনস আমরা এটাকে নাম দিব হচ্ছে এবিসি ত্রিভুজ। এবং তারা আমাদেরকে যেভাবে বলছে আমরা ঠিক সেমভাবে কাজ করব। তারা যেভাবে বলছে আমরা ঠিক সেম স্টাইলই কী করব, কাজ করব। এবার আসো, তো এখন একটু খেয়াল করে দেখি। তাহলে আমার এটার নাম হচ্ছে এ বি সি। ত্রিভুজের পরিকেন্দ্র বলল, পরিকেন্দ্র। এখন প্রশ্ন হলো ভাই পরিকেন্দ্রটা কি? পরিকেন্দ্র কি আমি একটু বলি। দেখো, পরিকেন্দ্রটা তোমরা জানোই যে আমাদের পরিকেন্দ্র মানে হচ্ছে কোন একটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা বাহুর সমদ্বিখণ্ডক। যেমন এই বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করে এই বিন্দুটা, এরকম একটা রশ্মি রেখা, এটাকে সমদ্বিখণ্ডিত করে এরকম একটা রেখা, এটাকে সমদ্বিখণ্ডিত করে এরকম একটা রেখা। এর মানে এই তিনটা রেখা প্রত্যেকটা বাহুকে সমান দুই খণ্ডে বিভক্ত করে, এরা হচ্ছে প্রত্যেকটা লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটা যে বিন্দু ছেদ করে ওই বিন্দুটা হচ্ছে আমার কি, ওই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। সো আমি পরিকেন্দ্র আঁকার জন্য এগুলো আমার লাগতেছে। আঁকার পর আমার কাজ হচ্ছে এটা মুছে দেওয়া। মনে থাকবে, পরিকেন্দ্রটা এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা আমি জানি না। আমার টার্গেট হচ্ছে পরিকেন্দ্রটা হচ্ছে ও। এটাকে আমি নাম দিব, এটার নাম হচ্ছে ও, বাট এটা কোথায় আছে সেটা আমি বের করছি কিভাবে? ওই যে লম্ব এঁকে এঁকে আমি বের করছি। আমরা লম্ব এঁকে বের করছি, এটা তুমি বের করবা। বের করো না, তুমি তো জানো না কোথায়। তাহলে তোমাকে লম্বগুলো দেখানো যাবে না, কারণ সেগুলো দেখালে হিবিজিবি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এটা কোথায় সেটা বের করার জন্য আমরা এই কাজটা করছি। এখন পরিকেন্দ্র বের করা হয়ে গেছে। এবার তোমারা বললো, এখন তোমাকে আমি একটা কথা বলে রাখি, একটি হিন্টস দিয়ে রাখি। আমার এই ম্যাথের জন্য আমরা কিছু স্পেশাল হিন্টস দিয়ে রাখবো। স্পেশাল হিন্টসটা কি একটু খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, ওকে? এটা হচ্ছে আমার একটা কি বৃত্ত, এটা আমার একটা বৃত্ত। তাহলে এটা যদি আমার বৃত্ত হয়, এবার তোমাকে আমি দেখাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাই এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, ওকে? এখানে আমার একটা বিন্দু আছে ভাই এ বিন্দু, এখানে আমার একটা বি আছে, বিন্দু আছে বি বিন্দু। এ এবং বি বিন্দু কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে, এবং এ এবং বি বিন্দু এখানে একটা কোণ উৎপন্ন করে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এ এবং বি বিন্দু কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে। এ এবং বি বিন্দু আমার তার বৃত্তের উপর একটা কোণ উৎপন্ন করে। তাহলে এ এবং বি বিন্দুর জন্য এই কোণটা আর এই কোণটার মধ্যে একটা রিলেশন আছে, 9-10 থেকে জানো। এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাকে আমরা বলি কি, বৃত্তস্থ কোণ। আর আমরা এটাকে বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। 9-10 একটু উপপাদ্য পড়ছো অনেকে, আমরা জানি না ছোটোবেলায় উপপাদ্য পড়ছি। কেন পড়ছি? তার একটা কারণ, যে উপপাদ্যের মধ্যে আমরা প্রমাণ করছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর মানে এই কোণটাকে যদি তুমি থিটা বলো, এটা হবে আমাদের 2 থিটা। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা ছিল আমাদের কি মনে আছে তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা ছিল 9-10 একটি উপপাদ্য। সেই উপপাদ্যটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, এমন না যে প্রমাণ করতে হবে। তুমি লিখে দিবা, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি জানা থাকে, তাকে 2 দ্বারা গুণ করলে এটা পাবো।
এটা যদি জানা থাকে তাকে 2 দ্বারা ভাগ করলে এটা পাবো। বলো এতটুকু মনে আছে কিনা, এতটুকু মনে আছে কিনা আমাকে বলো, এতটুকু মনে আছে কিনা, এতটুকু মনে আছে কিনা বলো। সৌরভ মিত্র, না এটার কোনো ম্যাথ করেনি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। বলো আমরা এটা বুঝছি কিনা। এটা হচ্ছে তোমার 9-10 থেকে জানা কনসেপ্ট, হ্যাঁ 9-10 থেকে জানা কনসেপ্ট। বাট আমরা শুধুমাত্র আমরা আবার বলে দিলাম, যেহেতু আমরা অ্যাপ্লাই করবো, এটা একটু 9-10 একটা উপপাদ্য। প্রমাণ তো আর আমরা দেখাবো না, প্রমাণ দেখানোর দরকার নেই, তোমরা জানো। আই হোপ তোমরা এগুলো সবাই জানো, প্রমাণ কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট মাথায় রাখবো কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাব। এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার আসছো ভাইয়া, আমরা পরিকেন্দ্র যখন পড়তেই যাব, ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি বলি ভাইয়া এটা এ, এটা বি, এটাকে যদি সি বলি, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। বর্তমানে এই ত্রিভুজের কেন্দ্র হচ্ছে এই কেন্দ্রটা। আমি যদি এদেরকে দিয়ে একটা ত্রিভুজ গঠন করি, ত্রিভুজটার নাম কি এ বি সি ত্রিভুজ। একটু খেয়াল করো তো, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু এ সি বি, এই 3টে শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা গমন করছে না? অবশ্যই। আর যদি 3টে শীর্ষবিন্দু দিয়ে আমাদের গমন করে, তখন সেই বৃত্তটাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্তের যে কেন্দ্র তাকে আমি বলি হচ্ছে পরিকেন্দ্র, তাহলে কেন আমি এই কথাটা তোমাদেরকে বলছি সেটা তোমরা অলমোস্ট বুঝতে পারছো, যে আমাদের যখনই এটা আমার পরিকেন্দ্র, তখন আমাদের স্পেশাল একটা কোয়ালিটি আমার জানা আছে। সেই স্পেশাল কোয়ালিটিটা হচ্ছে পরিকেন্দ্রের ক্ষেত্রে, যেহেতু আমার এটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে বৃত্ত আঁকা যায়, তাহলে আমরা বলতে পারবো বৃত্তস্থ কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যেহেতু আমার সি, তাহলে এই কোণটার নাম হচ্ছে সি কোণ। তাহলে এই কোণটা অবশ্যই আমার 2C কোণ হবে। বুঝছি কিনা বলো। তাহলে পরিকেন্দ্র বললে সাথে সাথে তোমার মাথায় এটা চলে আসতে হবে। কেন? কারণ পরিকেন্দ্র মানে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত যে বৃত্তটা। তাহলে আমাদের এই যে শীর্ষবিন্দুগুলা দিয়ে অঙ্কিত আমাদের বৃত্তটা, এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। তবে তোমরা সাধারণত আঁকতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, ওই জন্য আমি সবাইকে বলি একটা জিনিস, তুমি প্রথমে একটা বৃত্ত এঁকে ফেলবা, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ এঁকে দিবা। তাহলে ওই বৃত্তের ভিতরে যদি তুমি একটা ত্রিভুজ আঁকো, অ্যাকচুয়ালি ওই কেন্দ্রটা আমাদের পরিকেন্দ্রই হবে। সো এক্ষেত্রে আর তোমার লম্ব দিয়ে কাজ করার দরকার নেই, তবে ডেফিনিশনটা আসে লম্ব দিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার আর লম্ব আঁকা লাগবে না বিন্দুটা কোথায় জানার জন্য। তুমি কম্পাস দিয়ে ডাইরেক্ট এঁকে ফেলবা। এই কম্পাস দিয়ে এঁকে ফেললাম, তার ভিতরে একটা ত্রিভুজ ইচ্ছা মতো এঁকে ফেললাম, তাকে নাম দিলাম ABC। তাহলে আমরা কিন্তু কেন্দ্রটা পেয়ে গেছি। এরপর বাকি কাজগুলো আমরা করব। এটা করলে বেটার আর কি। আর তোমাকে কষ্ট করে এটা কোন জায়গায় লোকেশনটা বের করা লাগে না আর কি, এক্সট্রা করে লোকেশনটা তোমার আর বের করা লাগে নাই। ওকে, তাহলে আমি আবারও বারবার বলতেছি, যেখানেই তুমি দেখবা পরিকেন্দ্র, সেখানেই তোমার পরিবৃত্তের কথা মাথায় আসবে, সেখানেই তোমার অন্তস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট আসবে। সো আমি এখন এটা মুছে ফেলতেছি, মুছে আমি সামনের দিকে গমন করতেছি। এবার আসি, এবার এই ম্যাথটা সোজা, আর বাকিটা তোমরা নিজেরাই পারবা। দেখো এবার তোমার কোয়েশ্চেন কি করছে একটু ভালো করে খেয়াল করো। তো বলা হলো ABC ত্রিভুজ, আমি এঁকে ফেললাম ABC ত্রিভুজ, পরিকেন্দ্র এঁকে ফেললাম। পরিকেন্দ্রটার নাম হচ্ছে O, নাম দিলাম O, আর ত্রিভুজের নাম হচ্ছে ABC। এবার বললো OA মানে O থেকে A এর দিকে, OB O থেকে B এর দিকে, OC O থেকে C এর দিকে। খেয়াল করো, O থেকে A এর দিকে, O থেকে B এর দিকে, O থেকে C এর দিকে বলা হলো এরকম। তাহলে তোকে বলা হলো OA OB OC বরাবর যথাক্রমে এখানে যথাক্রমে হবে PQR বলগুলো। আমি লিখতে মনে ভুলে গেছি। OA OB OC বরাবর যথাক্রমে PQR বলগুলি ক্রিয়ারত আছে।
তাহলে আমার বল কে কে ক্রিয়ারত আছে, ও এ বরাবর আমার যে বল ক্রিয়ারত আছে তার নাম হচ্ছে পি, এই বরাবর যে ক্রিয়ারত আছে তার নাম হচ্ছে কিউ, এই বরাবর যে ক্রিয়ারত আছে তার নাম হচ্ছে আর। ওকে, এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি অলরেডি চিত্র এঁকে পেলাম। এবার বললো তারা ভারসাম্য সৃষ্টি করে। এইবার দেখো বল কয়টা ভাইয়া, 3টা বল, এবং তারা ভারসাম্য সৃষ্টি করছে 100% কনফার্ম। দিস ইজ দ্য কনসেপ্ট অফ লামি। এটা হচ্ছে লামির উপপাদ্য, লামির থিওরেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে লামির উপপাদ্য। তাহলে লামির উপপাদ্য যদি হয় তাহলে আমরা বলতে পারবো কি, এই যে পি কিউ আর আর আছে তাই না। এবার আসো, তাহলে আমি এখান থেকে লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাবো, পি ডিভাইডেড বাই সাইন অফ পি বাদে কে কে আছে, কিউ আর আর। এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কোনটা, এই কোণটা, এই কোণটার নাম কি, বি ও সি। তাহলে এটাকে আমরা বলতে পারবো সাইন বি ও সি ইকুয়ালস টু, আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন অফ কিউ বাদে আর কে কে আছে, পি এবং আর। তাহলে এই কিউ বাদ দিলে পি এবং আর মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা কে, এ ও সি। তাহলে নাম দিলাম এ ও সি। এটা বাদ দিলে আর কি আছে ভাইয়া, আর ডিভাইডেড বাই সাইন, আর বাদে কে কে আছে, পি কিউ, আর বাদ দিলে পি এবং কিউ আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী ক্ষুদ্র কোণটা সেটা হচ্ছে আমার এটা এ ও ভি। শেষ। ভালো করে খেয়াল করে দেখো, এরা প্রত্যেকটাই কিন্তু বৃত্তস্থ কোণ। এই যে দেখো বি ও সি যেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সরি প্রত্যেকটাই কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটা কার কার কারণে সৃষ্ট, বি বিন্দু এবং সি বিন্দুর কারণে। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এই বি এবং সি বিন্দু কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এটা, আর বি এবং সি বিন্দু দ্বারা বৃত্তের উপরে উৎপন্ন কোণ হচ্ছে এটা। এই কোণটাকে কি আমি এ কোণ নাম দিতে পারবো না? অবশ্যই পারবো। এটা যদি এ কোণ হয় এটা হচ্ছে 2a কোণ। একইভাবে এই কোণটাকে বলতে পারবো এটা হচ্ছে 2b কোণ। একইভাবে এটাকে বলতে পারবো 2c কোণ। সুতরাং কাজ শেষ। সেটা হচ্ছে কি, পি ডিভাইডেড বাই সাইন টুয়াইস এ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন টুয়াইস বি ইকুয়ালস টু আর ডিভাইড বাই সাইন টুয়াইস সি। এবং আমি একটু করে বলে রাখি, পি অনুপাত কিউ অনুপাত আর সমান হচ্ছে সাইন টুয়াইস এ অনুপাত সাইন টুয়াইস বি অনুপাত সাইন টুয়াইস সি। এইটাও আমাদের এক্সামে আসতে পারে, এটাও আমাদের এক্সামে আসতে পারে, এটাও আসতে পারে। যদি আসে আমরা এটা লিখে দিব, এখানে প্রমাণের মধ্যে আমরা এটাও অ্যাড করে দিব যে পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন টুয়াইস এ অনুপাত সাইন টুয়াইস বি অনুপাত সাইন টুয়াইস সি। মনে করো আমাকে 2টা মেথ করতে বললো আর কি, তো আমি এই মেথটাও করতে পারবো যে এটা হচ্ছে আমার প্রমাণ। আগে বলো এই প্রমাণটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। এখানে জাস্ট তোমাকে বুঝে নিতে হবে এই যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট, এই কনসেপ্টটা মনে থাকলে শেষ। মনে থাকবে কি, আমি পরিকেন্দ্র বললে আমার সাথে সাথে মাথায় বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, পরিবৃত্ত, পরিকেন্দ্র এগুলার কনসেপ্ট মাথায় ফকফকা ক্লিয়ার থাকতে হবে, তাহলে দেখবো আর কোনো সমস্যা হবে না। এবার তুমি বসাও, একটা প্রমাণ পাই গেছো। এবার তোমার প্রমাণ কি বলতেছে, এগুলা পাওয়ার জন্য কি করতে হবে, সাইন কজ লাগবে। তাহলে তুমি সাইন টয়েজের ফর্মুলা জানো, 2 সাইন এ কজে, সাইন টয়েজের ফর্মুলা জানো, 2 কজে সাইন বি, করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। ও সাইন 2c হবে, হ্যাঁ সাইন 2c হবে, সি না, সাইন 2c। হ্যাঁ বলো বুঝছি কিনা, এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো। ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমার আনসার তো বের করা শেষ অলমোস্ট, আমার আনসার অলমোস্ট বের করা শেষ গতদিনের মতো। ভাই আমাদের অলরেডি এই ফরম্যাটটা আনা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাপ্লাই করা শেষ। বাকি কাজ এটার না, বাকি কাজ হচ্ছে আমার মাথার, বাকি কাজ হচ্ছে আমার ত্রিকোণমিতিক সূত্রের। সো আমি সেটাই করব, তার আগে আমি পুরোটা মুছে ফেলি। আমার টার্গেট হচ্ছে এই প্রমাণটা নিয়ে আসা, এই প্রমাণটা নিয়ে আসা। তাহলে আপাতত এই লাইনটা আমি এখানে লিখব। আর এমসিকিউর জন্য তোমরা একটা কাজ করবা, কোন কেন্দ্রের জন্য, অন্তকেন্দ্রের জন্য প্রমাণ করলে কি আসতেছে। রিটেনে তো তোমাকে প্রমাণ করতে বলবে, আর এমসিকিউতে তোমাকে হয়তো বলতে পারে আমাদের কোন, যদি অন্তকেন্দ্রে ক্রিয়ারত করে নিচের কোনটি সঠিক, তো অন্তকেন্দ্রে ক্রিয়ারত করলে প্রমাণ কোনটা আসে, পরিকেন্দ্রে ক্রিয়ারত করলে প্রমাণ কোনটা আসে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো লম্বকেন্দ্রে ক্রিয়া করলে প্রমাণ কোনটা আসে, এগুলো একটু জানা থাকার দরকার আছে। কিন্তু যদি এগুলো জানা থাকে তখন দেখবা যে এমসিকিউতে একটু সুবিধা হবে, কারণ তোমাকে হঠাৎ করে বলে দিল পরিকেন্দ্রে কাজ করলে নিচের কোনটি সঠিক, এখন যেটা আছে এটা অপশানে ছিল, তাহলে এটাই সঠিক। ওই কারণে তোমাকে একটু মাথায় রাখতে হবে এগুলো। হ্যাঁ, এমসিকিউর জন্য মুখস্থ রাখলে বেটার।
এবার আসো তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা পাইছি হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন টোয়াইস এ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন টোয়াইস বি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন টোয়াইস সি। প্রমাণ যেটা প্রমাণে আছে পি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দ্যাটস ইট। এবার দেখো সাইন টোয়াইজের ফর্মুলা আমরা বলতে পারি ভাইয়া সাইন টোয়াইজের সমান 2 সাইন এ কস এ। সাইন টোয়াইজের কোনো ফর্মুলা আমার জানা নাই, এই যে ত্রিভুজের গুণাবলী অধ্যায়ের মধ্যে জানা আছে সাইন এ এর ফর্মুলা কজ এ এর ফর্মুলা। একইভাবে কিউ ডিভাইডেড বাই সাইন টোয়াইস বি মানে হচ্ছে 2 সাইন বি কস বি, আর ডিভাইডেড বাই সাইন টোয়াইস সি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি কস সি। এবার বুঝতেই পারতেছ 2 2 2 অনুপাতের ক্ষেত্রে চলে যাবে। সাইন এ এর ফর্মুলা বসাবো, কজ এর ফর্মুলা বসাবো, সাইন বি এর ফর্মুলা বসাবো, কস বি এর ফর্মুলা বসাবো, সাইন সি এর ফর্মুলা বসাবো, কস সি এর ফর্মুলা বসাবো। তাহলে আসো ফর্মুলা বসাও। ফর্মুলা যদি বসাই পি ডিভাইড বাই সাইন এ এর ফর্মুলা, সাইন এ সমান আমরা জানি এ ডিভাইডেড বাই টোয়াইস আর, ছোট হাতের আর দিলাম কেন, এ আর এর সাথে না হয় মিলে যাবে, হ্যাঁ টোয়াইস আর, এটা কিন্তু ওই পরিবৃত্তের ব্যাসার্ধটা তাই না, এ ডিভাইড বাই টোয়াইস আর ইন্টু কজ এর ফর্মুলা কি, কজ এর ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, ওকে, ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন বি এর ফর্মুলা হচ্ছে বি ডিভাইডেড বাই টোয়াইস আর, পাশে লিখে দিবে এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। আর আমাদের কস বি এর ফর্মুলা কি, কস বি এর ফর্মুলা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন সি এর ফর্মুলা কি সি ডিভাইডেড বাই টোয়াইস আর, আর এদিকে আমার ফর্মুলা কি কস সি এর ফর্মুলা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ বি। এবার দেখো প্রত্যেকটা পোরশন থেকে টোয়াইস আর টোয়াইস আর টোয়াইস আর চলে যাবে, ওকে, প্রত্যেকটা পোরশন থেকে 2 2 2 চলে যাবে। আমার প্রমাণে দেখো এটা আছে কিন্তু এখানে এ স্কোয়ার আছে, এটা আছে এখানে বি স্কোয়ার আছে, এটা আছে এখানে সি স্কোয়ার আছে, তার জন্য কি করতে হবে দেখো, এটাকে যদি তোমার এ স্কোয়ার বানাইতে হয় আরেকটা এ দ্বারা গুণ করবা, এ দ্বারা গুণ করলে এ দ্বারা ভাগ করলে এখানে এ বি সি হয়ে যাবে, বুঝছো কি না? মানে আমি আচ্ছা নতুন লাইনে লিখি তাহলে মনে তোমাদের জন্য সুবিধা হবে যে আমরা এটাকে লিখতে পারি পি ডিভাইডেড বাই এখানে এ স্কোয়ার লিখবো ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে ছিল কি বিসি, বিসি এর সাথে একটা এ আসছে না, নতুন করে গুণ হয়েছে, তাহলে এ বি সি হয়ে গেছে। একইভাবে এখানে বলতে পারি কিউ ডিভাইডেড বাই আমার এখানে বি এর জায়গায় বি স্কোয়ার হবে, উপরে এটা বি দ্বারা গুণ করলাম, নিচে বি দ্বারা গুণ করলে এ বি সি হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এখানে সি স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি হবে। এবার একটু খেয়াল করে দেখো এ বি সি সবগুলো সেম, অনুপাতের ক্ষেত্রে কাটাকাটি যায়, তাহলে সুতরাং আমরা বলতে পারি পি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, এই ম্যাথটা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা বুঝছি কিনা বলো। তাহলে দেখো আমরা কিন্তু 3 ধরনের ম্যাথ করাইছি, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, এই 3টার বাইরে আসবে না, আসার চান্স নাই, কারণ এরা যদি হয় প্রমাণ এগুলোই আসবে, কারণ এর বাইরে তো প্রমাণ পসিবল না, যেটা যেরকম তার জন্য প্রমাণটাও সেরকম আসছে। যেমন এই ম্যাথ দিলে তোমার প্রমাণ এটার বাইরে অন্য কোনো প্রমাণ দিবে না, তো বুঝতে পারছো কেন দিবে, কারণ এটা ক্যালকুলেশন করে, যেমন তোমাকে প্রমাণ দিল এটা পরিকেন্দ্র না বলে অন্তকেন্দ্র তো বলবে না, কারণ অন্তকেন্দ্র বললে প্রমাণ এটা আসবে না, সো বুঝতে পারছো যে কেন্দ্র বলবে সেই কেন্দ্রের প্রমাণ আসবে। একটু ক্লিয়ার কিনা বলো। তাহলে আমার 3 ধরনের কেন্দ্র শেষ। এবার আমরা আর একটু সামনের দিকে যাই, হ্যাঁ সামনের দিকে যাব।
ওকে, যদি ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা আরেকটা ম্যাথের জন্য প্রস্তুতি নিই। আমরা আরেকটা ম্যাথ করাই। দেখো আমি এই অধ্যায়ের মধ্যে দেখা যাবে মোরলেস মিক্স সব ম্যাথই করে দিচ্ছি আসলে, কারণ প্রত্যেকটা ম্যাথের দেখা যায় একটু না একটু, যেমন আমি অন্তজ্ঞান পরিকেন্দ্র গদিন করাই দিই নাই, হোমওয়ার্ক দিছিলাম, তাও আজকে আবার করাই দিলাম, কারণ একটু না একটু পরিবর্তন থাকে। তো যেখানে পরিবর্তন আছে সেটা না করে দিলে তোমরা একটু ঝামেলায় পড়ে যাবা। ওই কারণে দেখা যাচ্ছে স্থিতিবিদ্যার মধ্যে ম্যাক্সিমাম ম্যাথই আমাকে করাই দিতে হয়। ওই কারণে প্রত্যেকটা ক্লাসে তোমাকে প্রচুর ম্যাথ করতে হয়। তা আসো আমি এবার আরেকটা ম্যাথ করাই। আমাদের জেনারেল ম্যাথগুলো শেষ, যেগুলো হচ্ছে তোমার কিসের ন্যায়, যেগুলো হচ্ছে তোমার ওই যে লব্ধির, যেটা আমরা বলছিলাম 3টা বল সাম্য অবস্থায় থাকতে হলে 2টার লব্ধি অন্যটা মধ্যবর্তী কোণ বের করার, সেটা শেষ। এরপর হচ্ছে সাম্য অবস্থায় থাকবে কিনা ত্রিভুজ সূত্র, সেটাও শেষ গত ক্লাসে। এরপর হচ্ছে 3 ধরনের কেন্দ্র শেষ। এই অধ্যায়ে ভরকেন্দ্র নাই, ভরকেন্দ্র পরের অধ্যায়ে পাবো। আর এরপরে লামি নিয়ে আরও কিছু প্রশ্ন আছে, দেখি এই কেন্দ্র রিলেটেড কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা আগে শেষ করি, এরপর যে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। তাহলে আসো এখন যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের। এবার কিন্তু চতুর্ভুজ দিয়ে ম্যাথটা দিল, ওই কারণে আমি এটা করাই দিচ্ছি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের প্রত্যেকটা ম্যাথে আমি কিন্তু একটু ভালোভাবে ডিসকাস করতেছি, যাতে করে তোমার একটু পরিবর্তন যদি কখনো করেও, যদিও স্থিতিবিদ্যার ম্যাথগুলোতে স্যাররা কখনো খুব একটা পরিবর্তন করে না, করলেও যাতে তোমার সমস্যা না হয়, ওইভাবে আমরা এগুলা এই যে বেসিকটা ক্লিয়ার করতেছি। আশা করি কোনো সমস্যা হবেও না ইনশাল্লাহ। আর এইভাবে তোমার কেউ পড়াবেও না আশা করি, কারণ স্থিতিবিদ্যা ম্যাক্সিমাম দেখা যায় কোনো রকম চালাইয়া দেয়। আসলে নিজে এটা একটু খুব ভালোভাবে গুছানো হইতে হয়, আর একটা স্মার্ট লেভেলের একটা অধ্যায়। আর আমাদের হচ্ছে মেকানিক্স, তো আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা আমরা মেকানিক্যালে পড়ি, আমাদের জন্য হচ্ছে আজীবন মেকানিক্সের উপরই থাকতে হয়। তো এই মেকানিক্সগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা পদে পদে লাগে। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের মেকানিক্যালের সবচেয়ে বেশি কোর্স হচ্ছে এই মেকানিক্স। এটা স্ট্যাটিক্স, ডাইনামিক্স, সলিড মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অনেক মেকানিক্স আছে। মানে এক কথায় মেকানিক্স, বলবিদ্যা বেশি কাজে দেয় আমাদের। ওই জন্য আমাদের এইদিকে একটু এক্সপার্ট হইতে হয়। ABCD চতুর্ভুজের ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABAD বরাবর যথাক্রমে ABAD বরাবর যথাক্রমে X ও Y বলদ্বয় ক্রিয়ারত আছে। বরাবর যথাক্রমে X ও Y বলদ্বয় ক্রিয়ারত আছে। X ও Y বলদ্বয় ক্রিয়ারত আছে। X ও Y বলদ্বয় ক্রিয়ারত আছে। C হতে A এর দিকে। এই সকল প্রশ্নে সবচেয়ে সুবিধা কি জানো? প্রশ্নের মধ্যে সব বলা থাকে, ওই ডিরেকশন অনুযায়ী তুমি চিত্র আঁকা। এই স্থিতিবিদ্যার এই অধ্যায়ের মধ্যে চিত্র আঁকা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। প্রত্যেকটা অধ্যায় স্থিতিবিদ্যার প্রশ্ন দেখে দেখে পারফেক্টলি চিত্র আঁকতে হবে। সি থেকে আর চিত্রগুলো অনেকে জিজ্ঞেস করবে কীভাবে আঁকবো, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। এবং চিত্রের মধ্যে যে তুমি ABCD লিখবা, কোন লিখবা, এগুলো পেন্সিল দিয়ে। চিত্রের মধ্যে কলমে টাচ করানো যাবে না। এবং বৃত্ত হাতে এবার ড্র করে দিলা হবে না, কম্পাস দিয়ে করতে হবে। কেন? দেখো আমরা অনেক জায়গায় বলি যে তুমি চিত্রটা আঁকবা, ফ্রি হ্যান্ডে ড্র করে দাও, কিন্তু স্থিতিবিদ্যায় তোমাকে কখনো আমি ফ্রি হ্যান্ডে ড্র করতে বলবো না। কেন? কারণ স্থিতিবিদ্যায় পুরা ম্যাথটা চিত্রের উপর ডিপেন্ডেন্ট। সো চিত্রটা পারফেক্ট না হলে আমাদের ম্যাথের কোনো মূল্য নাই। সো এখানে চিত্রটাই হচ্ছে স্মার্ট হওয়া চাই। ওই কারণে স্থিতিবিদ্যার ম্যাথগুলোর মধ্যে আমাদের স্ট্রেট লাইন লাগবা আঁকবা, স্কেল দিয়ে আঁকবা, অবশ্যই তুমি পেন্সিল ইউজ করবা এবং কোনো কলম ইউজ করতে পারবা না। ওকে, তো যথাক্রমে X এবং Y বলদ্বয় ক্রিয়ারত আছে। এবার বলা হলো C হতে A এর দিকে, C হতে A এর দিকে CA বরাবর ক্রিয়ারত, CA বরাবর ক্রিয়ারত Z বলটির দ্বারা তাদের সমতা রক্ষা হলে
সমতা রক্ষা হলে দেখাও যে x divided by CD equals to y divided by CB equals to z divided by BD। দেখো এ বি সি ডি এক্স ওয়াই জেড তুমি যদি তাদের মতো না দাও, প্রমাণটা তাদের মতো জীবনে আসবে না। সো তাদের মতো আমাদের এটা মিলাইতে হলে তারা যা যা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তোমাকে এই প্রমাণটা দিছে। সো তোমাকে এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার একটু আমাদের কিছু জিনিস যে আর যে আশা করি জানো। যে মানে হচ্ছে জেনে, আর মানে রাখা, যে মানে হচ্ছে জরুরি। জেনে রাখা জরুরি। কি কি জেনে রাখতে হবে? বৃত্তস্থ ত্রিভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ মানে হচ্ছে বৃত্তের ভিতরে, এবং বৃত্তস্থ মানে বৃত্তের ভিতরে বৃত্তের উপর অবস্থিত। কথাটার মানে হচ্ছে এটা একটা বৃত্ত, একটা বৃত্ত। ত্রিভুজের জন্য কয়টা শীর্ষবিন্দু লাগে? 3টা। এই 1টা 2টা 3টা। এই ত্রিভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ ত্রিভুজ। সো একটা জিনিস খেয়াল করছো, এটা আমি বলতেছি একটাই কারণে, একটু আগে পরিকেন্দ্রের যে ম্যাথটা আসছিল, পরীক্ষায় তোমাকে পরিকেন্দ্র বললো না, পরীক্ষায় তোমাকে বললো বৃত্তস্থ ত্রিভুজ। এই বৃত্তস্থ ত্রিভুজ কিন্তু পরিকেন্দ্রের কনসেপ্ট না, কারণ এই ধরনের বৃত্তকে আমরা বলি পরিবৃত্ত। পরিবৃত্ত তাহলে বৃত্তস্থ ত্রিভুজ এটা। একইভাবে বৃত্তস্থ চতুর্ভুজ, এর মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকবো, 4টা বিন্দু লাগবে, 1টা 2টা 3টা 4টা। 4টা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ ড্র করলাম। এই চতুর্ভুজের নাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমি প্রথমত কি দেখলাম? বৃত্তস্থ ত্রিভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এবং এটা ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক, তার শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত আঁকা যায়, এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তটার নাম কি? পরিবৃত্ত। এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের কেন্দ্রটাকে আমরা বলি পরিকেন্দ্র, পরিকেন্দ্র। এবং এই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বলি ছোট হাতের আর, যাকে আমরা বলি পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর দিলে আমাদের ওইটার সাথে মিলে যাবে, ওই কারণে আমরা সাধারণত ছোট হাতের আর দিয়ে লিখি পরিবৃত্তের ব্যাসার্ধ। আমি যা ইচ্ছে দিলাম পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানেও সেম, পরিবৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তুমি যে পড়ছিলা কি পড়ছিলা ভাইয়া? সাইন এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই টুয়াইস আর, সাইন বি ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই টুয়াইস আর, সাইন সি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই টুয়াইস আর। এই সূত্রগুলো কিসের জন্য প্রযোজ্য? অবশ্যই এটা ত্রিভুজের জন্য প্রযোজ্য। এবং এখানে এ আরটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমরা এখানে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করতেছি, তুমি ছোট হাতের আর দ্বারাও প্রকাশ করতে পারো, নো প্রবলেম। বাট তোমাকে বুঝতে হবে এটা করতে হলে অবশ্যই ত্রিভুজ হইতে হবে। কি হইতে হবে? ত্রিভুজ হইতে হবে। আবারও বলতেছি, ত্রিভুজ হইতে হবে। তাহলে আমরা আসি, ত্রিভুজ যদি হইতে হয়, এবার ত্রিভুজের মধ্যে আমরা অ্যাপ্লাই করি কিভাবে? মনে করে এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। যদি আমার এগুলো এ বি সি হয়, তাহলে এ কোণের অপোজিট বাহুটা হচ্ছে ছোট হাতের এ, বি কোণের অপোজিট বাহুটা ছোট হাতের বি, সি কোণের অপোজিট বাহুটা ছোট হাতের সি। তখন আমি তোমাকে বলতেছি সাইন এ সমান এ বাই টুয়াইস আর। এই কথাটার মানে কি? সাইন এ কোণ সমান হচ্ছে এই কোণের বিপরীত যে বাহুটা, দেখো ত্রিভুজ ড্র করলে এই কোণের বিপরীত যে বাহুটা, এই কোণের বিপরীত যে বাহুটা, সেই বাহু ডিভাইড বাই টুয়াইস আর। সাইন বি যখন বলবো এই যে দেখো এই বি কোণ হচ্ছে এটা, তখন হচ্ছে বি কোণের অপোজিট যে বাহু ডিভাইডেড বাই টুয়াইস আর। সাইন সি যখন বললাম এই সি কোণের অপোজিট যে বাহু ডিভাইড বাই টুয়াইস আর। এবং অপোজিট বাহু মানে তার দ্বারা অঙ্কিত ত্রিভুজের বাহু, ঠিক না?
এবার আসো আমরা এখানে ঠিক সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব চতুর্ভুজের ক্ষেত্রে। কীভাবে করতেছি খেয়াল করো, কি সুন্দর। দেখো ব্যাপারটা কেমন, আমি নাম দিচ্ছি এ বি সি ডি। দেখো আমি যদি এখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় তাহলে তাকে কি কল্পনা করতে হবে, ত্রিভুজ কল্পনা করতে হবে। উইথাউট কম্পেয়ারিং এ ট্রায়াঙ্গেল তুমি এটা কখনো আমাদের এগুলো অ্যাপ্লাই করতে পারবা না, কারণ আমার এই সূত্রগুলো ত্রিভুজের জন্য প্রযোজ্য। তাহলে আমি ত্রিভুজ বানিয়ে ফেলি, ত্রিভুজ বানিয়ে ফেললাম। এখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, ঠিক কিনা? হ্যাঁ। যখনই এখানে দুইটা ত্রিভুজ আছে এখন তুমি পারবা। তুমি উপরের ত্রিভুজের জন্য করো, উপরের ত্রিভুজের জন্য করো। এই উপরের ত্রিভুজের জন্য তুমি সিম্পলি বলতে পারবা, দেখো যখন তুমি লিখবা সাইন, যে কোনো একটা কোণ তুমি চুজ করো। ভাই আমি কোণ এটা চুজ করলাম, এই কোণটার নাম কি? এ বি ডি কোণ। সাইন এ বি ডি যদি দিই বাই সামথিং ডিভাইড বাই টুয়াইস আর, সেই সামথিং ইজ অপোজিট বাহু অফ দিস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলের অপোজিট বাহু নাম কি? এডি। এখানে তো আর তুমি মনে করে এভাবে লিখতে পারবে না, এখানে তো এবিসিডি 4 ধরনের চলে আসছে। ওই জন্য তোমাকে ফিজিক্যাল মিনিংটা বুঝতে হবে। এবার আসো ভাই আমি এই কোণটা নিব, এই কোণটা, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বিসিডি। তাহলে সাইন বিসিডি সমান সামথিং ডিভাইডেড বাই টুয়াইস আর, একই বৃত্ত তো। তাহলে সামথিং ডিভাইড বাই টুয়াইস আর যদি হয়, সামথিংটা কে? এই কোণের রেসপেক্টে ত্রিভুজ কোনটা? এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই ত্রিভুজে এটার অপোজিট বাহু কোনটা? এটার নাম কি? বিডি। তখন দিব বিডি ডিভাইড বাই টুয়াইস আর। বুঝছি কি না? এবার তোমার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে, এখন তোমার সাডেনলি আমি এটা মুছে ফেলতেছি, এই অংশটা মুছে ফেলতেছি। সাডেনলি তোমার লাগলো, তোমার কি লাগলো? সাডেনলি তোমাকে পরীক্ষায় লাগলো হচ্ছে সাইন এ বি সি কোণ সামথিং ডিভাইড বাই টুয়াইস আর। কোনো সমস্যা নেই। কি কোণ? এ বি সি কোণ। ভালো করে খেয়াল করে দেখো, এ বি সি কোণ মানে হচ্ছে এই কোণটা। ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এই কোণটাকে দিয়ে একটা ত্রিভুজ যদি না থাকে আমি কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে দেখো এইটাকে কোণ ধরলে কোনো ত্রিভুজ কি আছে? নাই। সো ত্রিভুজ তোমাকে বানিয়ে নিতে হবে। এই যে কল্পনা করে নাও, আঁকতে হবে এমন কোনো নিয়ম নাই, কল্পনা করলে হয়ে যাবে। কল্পনা করে নাও এটাই আমার ত্রিভুজ। তখন তুমি বলতে পারবা এই কোণের জন্য যখন করতেছি, এই কোণের অপোজিট বাহু হচ্ছে, নাম হচ্ছে এসি, এসি ডিভাইডেড বাই টুয়াইস আর। তুমি কোনটা বের করবা? ভাই আমার ইচ্ছে হলো আমি এই কোণটা বের করব। এই কোণের নাম কি? এসিবি। সাইন এসিবি ইকুয়ালস টু সামথিং ডিভাইড বাই টুয়াইস আর। হোয়াট ইজ সামথিং? এই কোণটা যখন বের করতেছি, এই কোন ত্রিভুজের অংশ? এই ত্রিভুজের অংশ। এই কোণের অপোজিট বাহুটার নাম কি? এই বাহু এবি, এবি ডিভাইডেড টুয়াইস আর। এটা আমরা 90% স্টুডেন্ট এটার ফিজিক্যাল মিনিংটাও বুঝি না। আন্দাজে এই ম্যাথটা আমি অনেককে দেখছি মুখস্থ করতে, এবং আমি ইন্টারমিডিয়েটে মুখস্থ করছিলাম। তো আসো আমরা এই মিনিংগুলো বুঝছি কি না? এই মিনিংগুলো সবগুলো লাগবে এই ম্যাথের জন্য। এই ম্যাথে ঢোকার আগে তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া চাই। আগে বলো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমার ক্লিয়ার কিনা? এই কথাগুলো তোমার ক্লিয়ার কিনা? আমার এখানে কোনটা লিখবো সেটা ডিপেন্ড করবে কোনটা আমি চাই। যে কোনটা আমি চাই তার জন্য যদি দেখি কোনো ত্রিভুজ নাই, ত্রিভুজ কল্পনা করা যায়, সেই ত্রিভুজ কল্পনা করে তার অপোজিট বাহুটা নিয়ে বসানো যায়। বসানোর পর দেখবা আসল প্রমাণটা পাওয়া যায়। এই এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা বলো, কারণ এটা যদি ক্লিয়ার না হয় তুমি এই মেথে ঢুকতে পারবে না। সিম্পল হিসাব, এটা যদি ক্লিয়ার না হয় এই মেথে ঢুকতে পারবে না। হে টু আর কেন? আমাদের তো এগুলো তো সাইন সূত্র গত ক্লাসেই পড়ে ফেলছি। গত ক্লাস না, ফার্স্ট ইয়ারেই পড়ছো। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে পড়ছো না, সাইন এ সমান, এতক্ষণ পর্যন্ত কি ইউজ করতেছি? সাইন এ সমান এ ডিভাইড বাই টুয়াইস আর পড়তেছি না? সেই টুয়াইস আর পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা সূত্র।
বাট এখন কথা হচ্ছে এখানে বড় হাতে কোনটা ABC না বলে ডাইরেক্ট কোনটার নাম দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বাহু তো আমাদের ছোট হাতের ABC তো আমার এরকম, যদি শীর্ষ ABC হয় তখন A এর অপোজিট বাহুটা A, B এর অপোজিট বাহুটা B, C এর অপোজিট বাহুটা C। সেখান থেকে আমরা এই সূত্র পাইছি। বাট এই সূত্রের ফিজিক্যাল মিনিংটা আমরা এখন দেখলাম। এগুলো কীভাবে আসছে সেই ফার্স্ট ইয়ারে ছিল। এখন আমি যে কনসেপ্টটা বলছি সেটা যদি তোমার ক্লিয়ার হয় এই ম্যাথটা কোনো ব্যাপার না, আর যদি ক্লিয়ার না হয় জীবনে এই ম্যাথ মিলাতে পারবে না। এবং এই ম্যাথটা অন্যতম ছোটো একটা ম্যাথ, মানে কয়েক লাইনে ম্যাথ মিলে যাবে, বাট এই কয়েক লাইনটা করতে তোমার রুয়ের 12টা বাজায় ফেলবে। বাট কনসেপ্ট ক্লিয়ার রাখো, কোনো সমস্যা হবে না। আসো আমি কনসেপ্ট ক্লিয়ার করে এবার তোমাকে বলি। এতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো শিরোনাম, এবার দেখবা বিস্তারিত। আমাকে বলা হলো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ একটা চতুর্ভুজের নাম হচ্ছে ABCD। কেমন চতুর্ভুজ জানি না, ইচ্ছা মতো দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো চতুর্ভুজ আঁকতে পারবা যেভাবে ইচ্ছা, তবে সিকোয়েন্স মেনটেন করতে হবে। ABCD একই সিকোয়েন্সে থাকতে হবে। একটা চতুর্ভুজ, তুমি এরকম বলতে পারবা এটা একটা চতুর্ভুজ। ওকে, ABCD, ওকে, ABCD এটাও ওকে। তুমি দিলা ABCD এটাও ওকে। বাট তুমি যদি এই কাজটা করো, না ভাই আমি AB দিলাম, এখানে C দিলাম, এখানে D দিলাম, এই চতুর্ভুজের নাম কিন্তু ABCD চতুর্ভুজ না, এটার নাম হচ্ছে ABDC চতুর্ভুজ। সো সিকোয়েন্স মেনটেন করে তুমি যেখান থেকে ইচ্ছে শুরু করো, কারণ তোমরা এখানে বলে দেন কোথায় দিয়ে শুরু করবা, নাম তো সেমই, কোনো ব্যাপার না, যে কোনো নাম দেওয়া যায়। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন তোমাকে বললো কেমন চতুর্ভুজ, বৃত্তস্থ, তাহলে আমার কি আঁকতে হবে, বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে ফেলি। আমি আমার মতো করে একটা বৃত্ত আঁকলাম, তোমরা কম্পাস দিয়ে আঁকবা অবশ্যই, যদিও বৃত্তটা একটু বৃত্তের মতো মনে হচ্ছে না। আহা, সমস্যা নেই, না হলেও আচ্ছা বৃত্তের মতো হবে, না হয়ে যাবে কইস। হয়েছে বৃত্ত, আয় হ্যাঁ, তাও কি হয় নাই? কি আজব দুনিয়া। দূর, ওকে দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি ভাই এটা হচ্ছে আমার বৃত্ত। এবার আসি, এই বৃত্তের ভিতরে কী আঁকতে হবে, একটা চতুর্ভুজ আঁকতে হবে। তো তোমাকে বলা হলো ABCD বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকবে, চতুর্ভুজ নিজের ইচ্ছা মতো আঁকতে পারবা তুমি, কোনো ব্যাপার না। তাহলে চতুর্ভুজের জন্য 4টা বিন্দু লাগবে। আমি নিলাম মনে করে একটা বিন্দু এখানে, একটা বিন্দু মনে করো আমি এখানে নিলাম, আরেকটা বিন্দু মনে করে এখানে নিলাম, আরেকটা বিন্দু এখানে। ইচ্ছা, তোমাকে তো বলে নাই কেমন চতুর্ভুজ, যে কোনো ধরনের চতুর্ভুজ। তাহলে নাম দিচ্ছি ABCD। এবার সিরিয়াল মেনটেন করো, A থেকে B, B থেকে C, C থেকে D, এটাই হচ্ছে চতুর্ভুজ। ওকে, এবার আসো, তোমার প্রশ্নে কি বললো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB AD বরাবর, কোন বরাবর, AB মানে A থেকে B বরাবর, এর মানে A থেকে B বরাবর, AD মানে A থেকে D বরাবর। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো তো, A থেকে B বরাবর একটা বল কাজ করে, A থেকে D বরাবর একটা বল কাজ করে, এই দুইটা বল কোন বিন্দুতে কাজ করে, অবভিয়াসলি এই বিন্দুতে। তাহলে যথাক্রমে X ও Y বল দিয়ে কাজ করে, বলের নাম কি, X Y। A থেকে B বরাবর যে কাজ করে এই বলের নাম হচ্ছে X। A থেকে D বরাবর যে বল কাজ করে এই বলের নাম হচ্ছে Y। এখন তুমি সিম্পল এটা বলতে পারবা না কি ভাইয়া, এই যে দেখো একটা বল আমার এই বরাবর কাজ করতেছে,
আরেকটা বল আমার এই বরাবর কাজ করতেছে, নিশ্চয়ই আমার এই দুইটা বলের লব্ধি এই বরাবর কাজ করবে স্বাভাবিক হিসাবে। এটা এক্স, এটা ওয়াই, নিশ্চয়ই এই বরাবর কাজ করবে। জি ভাইয়া। এখন খেয়াল করো, এটাকে যদি আমি সাম্যাবস্থায় রাখতে চাই, এখন দেখো এই বরাবর এক্স আর এই বরাবর ওয়াই কাজ করলে সে কিন্তু এই বরাবর চলে যাবে। এটা কি সাম্যাবস্থায় আছে? নাই। এই দুইটা যে কথা, এটা একাই সেম কথা। তাহলে এটাকে সাম্যাবস্থায় রাখতে হলে কী করতে হবে? এই যে এই বরাবর এটার সমপরিমাণ একটা বল কাজ করতে হবে। নাম যেটাই বলো কোনো সমস্যা নাই, এটার ঠিক অপোজিট গত ক্লাসে দেখাইছিলাম। তাহলে এখন আমি বলতে পারবো বর্তমানে সে সাম্যাবস্থায় আছে। এখন দেখো এখানে এক্স এখানে ওয়াই কাজ করতেছে, সেটা সাম্যাবস্থায় থাকার কোনো চান্সই নাই। এবং এখানে বল আছে মাত্র দুইটা, তিনটা ছাড়া আমিও অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আসো এবার তোমাকে প্রশ্নে কি বললো, প্রশ্নের দিকে খুব মনোযোগ সহকারে তাকাইয়ে তুমি দেখিবা বলদ্বয় ক্রিয়ারত আছে এক্স ওয়াই। এবার বললো সি হতে এ এর দিকে, কোন দিকে? সি থেকে এ, ডট ডট দিয়ে যুক্ত করি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দিক, মানে এই দিকে, এই দিকে। হ্যাঁ, সি হতে এর দিকে, সি এ বরাবর। সি এ মানে কি? সি থেকে এ এর দিকে, সি এ বরাবর জেড বলটির দ্বারা তাদের সমতা রক্ষা হয়। সমতা মানে সাম্যাবস্থা। কোন দিকে ভাই? এই দিকে। তো জেডটাকে কি তুমি এখানে দিবা? না ভাইয়া, এই বিন্দুতে, একই বিন্দুতেই তো সবাই কাজ করবে, না হয়তো লামির উপর দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমি জেডটাকে এখানে না দিয়ে এটাকে আমি এখানে এদিকে দিতে পারি। সি এ দ্বারা বোঝাচ্ছে সি থেকে এদিকে, দিকটা বোঝাচ্ছে। তাহলে সেই দিকটা মেনটেন করতে হবে, দিকটা মেনটেন করতে হবে, কারণ দিকটা মেনটেন করা ম্যান্ডেটরি। এই দিকে জেড বল কাজ করে। আগে আমাকে একটু বলো ভাইয়া চিত্রটা বুঝছি কিনা। হ্যাঁ, চিত্র বুঝছি কিনা বলো। এই ম্যাথে চিত্র আঁকাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। চিত্রটা বুঝছি কিনা বলো। চিত্রটা আমরা বুঝছি কি না, চিত্রটা বুঝছি কিনা, চিত্রটা বুঝছি কিনা। আমি আবারও বলতেছি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে বৃত্ত, বৃত্তস্থ মানে বৃত্তের ভিতরে, বৃত্তের অন্তস্থ একটা ত্রিভুজ। দেন হচ্ছে এ বি এডি বরাবর যথাক্রমে, এ বি এডি মানে এ থেকে বি এর দিকে, এ থেকে ডি এর দিকে। আগে একটা চতুর্ভুজ এঁকে নিছি, এ থেকে বি বরাবর একটা বল দিলাম, এ থেকে ডি বরাবর আরেকটা বল দিলাম। এক্স এবং ওয়াই তারা যেভাবে বলছে, তারা বলছে এ বি এবং এডি বরাবর যথাক্রমে বলছে। যথাক্রমে মানে ক্রমটা ঠিক রাখতে হবে, এক্স এবং ওয়াই। তাহলে এ বি বরাবর এক্স, এডি বরাবর ওয়াই। এবার তাদেরকে সাম্যাবস্থায়, আমি দেখতেছি এই দুইটা বল কাজ করলে এটা সাম্যাবস্থায় থাকবে না। সাম্যাবস্থায় রাখার জন্য সি থেকে এর দিকে, দিকটা বলেছে কোন দিকে? সি থেকে এর দিকে মানে এই দিকে, এই দিকে একটা বল কাজ করে জেড। তাহলে আমি ওই দিকটা ঠিক রেখে একটা বল দিলাম, জেড বল। এই তিনটা বল মিলে বর্তমানে কোন অবস্থায় আছে? সাম্যাবস্থায়। কয়টা বল? তিনটা। কোন অবস্থা? সাম্যাবস্থা। কোন সূত্র? লামির সূত্র। বলো ক্লিয়ার কিনা। তাহলে আমরা এখন খুব ইজিলি বলে দিতে পারবো সব কিছু। এখন কোনো ব্যাপার না, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার তাহলে আমরা কি করতে পারবো? এখানে ভাই আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো, তাই না? ওকে, তো লামির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করি। লামির উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করতে পারবো সেটা আমরা একটু দেখি। ভাইয়া সিম্পল হচ্ছে, এখানে তিনটা বল কে কে? এক্স ওয়াই জেড। তাহলে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই সাইন সামথিং, ওয়াই ডিভাইডেড বাই সাইন সামথিং, জেড ডিভাইডেড বাই সাইন সামথিং। সামথিং যেটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণটা। এখন দেখো তুমি কাকে নিচ্ছ? এক্স। এক্সকে নিলে এক্সটাকে বাদ দিলে কে থাকে? এক্সটাকে বাদ দিলে যেটা থাকে তার নাম হচ্ছে ওয়াই এবং জেড। তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে এটা। এটার একটা নাম দেওয়া যায়। নামটা দিতে হলে তাহলে তোমার এখানে এ বি সি ডি দিছো না, এই পয়েন্টটাকে নাম দাও ই বিন্দু। তাহলে তুমি নাম দিতে পারবে, কারণ নাম দিতে হবে না। ই এ ডি অথবা ডি এ ই, যে কোনো একটা বলা যায়। ডি এ ই কোণ মানে এই কোণটা। তুমি যখন ওয়াই নিবা, ওয়াই বাদে কে কে আছে? বাকি দুইটা, এক্স আর জেড। এটাকে নাম দিতে পারি বি এ ই। তুমি যখন জেড নিবা, জেড বাদে বাকি কে আছে? ভাই জেড বাদে বাকি এক্স ওয়াই আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে বি এ ডি।
এটা। এবার তোমাকে দেখতে হবে প্রমাণ কি করতে বলছে। প্রমাণে কিন্তু এক্স ওয়াই জেড আছে। প্রমাণে তিনটা জিনিসের কথা বললো, এক্সের নিচে সিডি, ওয়াইয়ের নিচে সিবি, জেডের নিচে বিডি। সো তোমাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু প্রমাণে কোনো সাইন নাই, দ্যাট মিনস তুমি বুঝতে পারতো সাইনের সূত্র বসাই দিতে হবে। এমনভাবে সূত্রটা বসাবো যাতে করে সিডি আসে, সিবি আসে, বিডি আসে। আগে বলো আমি এটা যে বসাইছি সেটা বুঝছি কিনা, দেন কিভাবে এদেরকে আনবো সেটা আমি দেখাবো। আগে বলো এটা আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে কি দেখবো একটু দেখো। সামনের দিকে আগাইলে এখন আমি যেটা পাবো সেটা হচ্ছে ভাইয়া সিডিটা কে। সিডিটা কে দেখো, আমি লাল করে দিই। সিডিটা হচ্ছে এটা, সিডিটা হচ্ছে এটা। তাহলে তোমরা আমাকে বলো এই সিডিটা কোন ত্রিভুজের অংশ? তাকায় দেখো কোন ত্রিভুজের অংশ, তাকায় দেখো কোন ত্রিভুজের অংশ। অবশ্যই ভাইয়া আমাদের এই ত্রিভুজটার অংশ। তাহলে সিডি যদি তোমাকে আনতে হয় কোনটা জানতে হবে? এই কোণটা জানতে হবে, কারণ এই কোণের জন্য সাইন অ্যাপ্লাই করলে কি পাবা? সিডি পেয়ে যাবা না? একটু আগেই তো বলছি। যেমন তুমি এখান থেকে বলতে পারবা সাইন এই কোণটার নাম হচ্ছে ডিএসি, এই কোণটার নাম হচ্ছে ডিএসি ইকুয়ালস টু তুমি বলতে পারবা টুয়াইস আর ডিভাইডেড বাই ডিএসি। যখন বলবা ডিএসি তখন এটার ঠিক অপোজিট যে বাহুটা তার নাম হচ্ছে সিডি। সিডি দিব, এই সিডি চলে আসছে। তাহলে আমার নিশ্চয়ই ডিএসি কোণ লাগবে, কিন্তু আমার এখানে লাগবে ডিএসি কোণ আছে কি ডিএই কোণ। তাহলে আমার আছে এটা, লাগবে এটা। আসলে এই দুইটার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি দুইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না এটা মানে হচ্ছে 180 মাইনাস ডিএসি বলা যায় না? বলা যায় তো, অবভিয়াসলি যায়। তাহলে আমি এটাকে লিখতে পারবো, এক্স ডিভাইডেড বাই সাইন ডিএই, এটার জায়গায় আমরা লিখতে পারবো 5 মাইনাস ডিএসি। এবার কোয়াড্রেন্ট চেঞ্জ করলে অটোমেটিক সে এই জায়গায় চলে যাবে। ভালো কথা, প্রথমটা গেল। সেকেন্ড হচ্ছে কি বিএই। বিএই মানে কে? বিএই মানে হচ্ছে এই কোণটা, কিন্তু আমার লাগবে কোনটা? আমার লাগবে সিবি। সিবি মানে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে সিবি। এই সিবি এর জন্য অপোজিট কোণ এটা লাগবে, জিবে এটা লাগবে, এটার নাম হচ্ছে বিএসি। তাহলে আমি নিশ্চয়ই এখানকার কোণটাকে বলতে পারবো 5 মাইনাস বিএসি অ্যান্ড দ্যাটস ইট। আমি এটাই করব। তাহলে আমি এখান থেকে বলতে পারি ওয়াই ডিভাইডেড বাই সাইন, এটাকে লিখবো হচ্ছে 5 মাইনাস বিএসি, 5 মাইনাস ভিএসি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই সাইন বিএডি। আমার লাগবে কি বিডি। তাহলে বিডি লাগতে হলে এই বিডি মান হচ্ছে এটা, বি থেকে ডি, এই যে এটা। তাহলে তার জন্য কোনটা লাগবে? অবভিয়াসলি এই পুরো কোণটা, এই কোণটার নাম কি ভিএডি, আসেও বিএডি। সো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। বলো আমরা একটু বুঝছি কিনা। এই লাইনটা হচ্ছে এই অধ্যায়ের এই ম্যাথের হট লাইন, এটা পারলে ম্যাথ মিলে যাবে। ওই বুঝছি কিনা বলো। তোমরা এসিডি কোত্থেকে পাইলা? এসিডি তো আমার লাগতেছে না, আমার লাগতেছে সিডি। তার জন্য সিডি এর অপোজিট কোনটা লাগবে? ডিএসি। আর আমার আসে হচ্ছে এটা, তাহলে আমি 5 থেকে ডিএসিটা বিয়োগ করলে এটা পেয়ে যাব। এটার জায়গায় তাহলে আমি এটা বসাইতে পারি। দেখো সিম্পল কথা হচ্ছে লাস্ট লাইনটা আবার, হ্যাঁ লাস্ট লাইনটা আবার বলতেছি। ডিএই মানে হচ্ছে এই যে এই কোণটা। আচ্ছা তুমি দেখো না, তুমি সিম্পল চিন্তা করো না, এখান থেকে এই যে কোণ, এই কোণটার নাম হচ্ছে ডিএসি কোণ। তাহলে আমি এখানকার কোণটাকে
ফাই মাইনাস ডি এ সি কোণ বলতে পারতেছি না? অবশ্যই পারতেছি, সেই কাজটাই করছি যে ভাইয়া এই কোণটা হচ্ছে ডি এ সি কোণ, এই কোণটা হচ্ছে ডি এ সি কোণ। তাহলে আমি এটাকে লিখলাম, আমার তো এখানে কোণ হচ্ছে ডি এ ই, মানে হচ্ছে এই কোণটা। তাহলে আমার আছে এটাকে আমার এটাতে রূপান্তর করতে হবে। কীভাবে করব? বাই টোটাল পুরোটা হচ্ছে 180, 180 থেকে এটা বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব, শেষ। তাহলে এই কোণের জায়গায় আমি বসে দিলাম ফাই মাইনাস ডিএসি, অর্থাৎ 180 থেকে এটা বিয়োগ করে দিলাম। কেন ডিএসি? কারণ ডিএসির মধ্যে আমার সিডি আছে, যে সিডিটা আমার লাগবে। একইভাবে অপরটা, এই যে এক্ষেত্রে বলতে পারি ভাই আমাদের এই কোণটার নাম হচ্ছে বিএসি কোণ, তাহলে এটার নাম কি হবে? ফাই মাইনাস বিএসি কোণ। সেটাই করছি। এবার বুঝছি কিনা বলো, লাস্ট লাইনটা যারা আবার বুঝাইতে পড়ছে তারা এবার বুঝছো কিনা বলো। আমার কোণ হচ্ছে এটা, এই কোণটাকে আমি এই ফর্মেটে রাখতে চাচ্ছি না, এটাকে আমি এই ফর্মেটে রাখবো। তাহলে আমি 180 ডিগ্রি এই ফর্মেট মাইনাস এটা বলতে পারি। এটাকে আমি এই ফর্মেটে রাখবো না, ডিএসি ফর্মেটে রাখবো, 180 মাইনাস ডিএসি বলতে পারি। সিম্পল হিসাব নিকাশ। হ্যাঁ, বাকিটা অটোমেটিক পারবা। কীভাবে পারবা দেখো, এবার তোমরা নিজেরাও করে ফেলতে পারবা, তাও আমি করে দিই। দেখো এক্স ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন মানে হচ্ছে পজিটিভ। সো সাইন যেহেতু পজিটিভ তাহলে আমার পজিটিভই আসবে। আর ফাই মানে হচ্ছে সাইনই থাকবে, এটা হচ্ছে সাইন ডি এ সি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই সাইন বি এ সি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই সাইন বি এ ডি। এবার দেখো এক্স ডিভাইডেড বাই মান বসাই দিব সামথিং ডিভাইডেড বাই টোয়াইজ আর, ওয়াই ডিভাইডেড বাই বসাই দিব সামথিং ডিভাইড বাই টোয়াইজ আর, জেড ডিভাইডেড বাই বসাই দিব সামথিং ডিভাইড বাই টোয়াইজ আর। সেই সামথিং জিনিসটা কে? তুমি যখন ডিএসি কোনটা নির্ণয় করতেছো, কোন ডিএসি, এই ডিএসি এটা কোন ত্রিভুজের অংশ? এই ত্রিভুজ। এই কোণ যখন নিব তার অপোজিট বাহুটা কে? সিডি। যখন আমি বিএসি কোণ নিব, বিএসি হচ্ছে এটা, সে এই ত্রিভুজের অংশ, অপোজিট বাহু হচ্ছে এটা সিডি বা বিসি। তুমি যখন আমাদের বিএডি নিবা, বিএডি হচ্ছে এই ত্রিভুজের অংশ, এই ত্রিভুজে এটার অপোজিট বাহুকে বিডি, বিডি দিলাম। এটা তোমরা একটু আগে তোমাদেরকে শিখাইছি। টোয়াইজার চলে যাবে, চলে গেলে দেখো প্রমাণ চলে আসছে। সুতরাং এক্স ডিভাইড বাই সিডি ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই বিসি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই বিডি। এটা হচ্ছে আমার প্রমাণিত। বুঝছো কিনা বলো। পারবো কিনা এই ম্যাথটা? ওকে, যদি পারি। আমি আসলে হোমওয়ার্ক দিতে চাচ্ছি না, করে দিতে চাচ্ছি, কারণ প্রত্যেকটা ম্যাথের মধ্যে মাঝখানে কিছু না কিছু নতুন জিনিস আছে যেটা তোমাকে জানতে হয়। তবে সবগুলো ম্যাথের কনসেপ্ট সেম, জাস্ট এখানে কোনগুলো বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ আর কি। তো আসো এবার আরেকটা ম্যাথ করাই দিই। এটা অনেক সময় এক্সামে চলে আসতে পারে, যদিও কখনো আসে নাই, তাও আমি করাই দিই। সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরল রেখা সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরল রেখা, সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরল রেখা ও এ ও বি ও সি, ও এ ও বি ও সি যদি ও বিন্দুগামী কোনো সরল রেখার, যদি ও বিন্দুগামী কোনো
ও বিন্দুগামী কোনো সরল রেখার যদি ও বিন্দুগামী কোনো সরল রেখার একই পার্শ্বে অবস্থিত না হয়, সরল রেখার একই পার্শ্বে অবস্থিত না হয়, একই পার্শ্বে অবস্থিত না হয় এবং PQR বল তিনটি এবং PQR বল তিনটি PQR বল তিনটি যদি উক্ত রেখাগুলি বরাবর যদি উক্ত রেখাগুলি বরাবর এমনভাবে কার্যরত থাকে যেন P/OBC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু Q/OCA ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু R/OAB ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখাও যে PQR বল তিনটি ভারসাম্য সৃষ্টি করবে। তাহলে দেখাও যে PQR বল তিনটি ভারসাম্য সৃষ্টি করবে। PQR বল তিনটি ভারসাম্য সৃষ্টি করবে। এবার আসো, এটা তোমাকে খুব ভালো করেই বুঝতে হবে এই ম্যাথটা, যে আমাদের আসলে কঠিন কোনো ম্যাথ না, সহজ একটা ম্যাথ। তবে এই ম্যাথটা করার জন্য এই ম্যাথে আমাকে শুরুতে একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতে যা যা জানতে হবে তা আমি একটু যদি বলি, একটু খেয়াল করে দেখো। মনে করো এটা একটা আমার ত্রিভুজ। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু মনে করো A B C। তাহলে এ এর অপোজিট যে বাহুটা, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হাতের A, বি এর অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে ছোট হাতের B, সি এর অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে ছোট হাতের C। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো, এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো হাফ ইন্টু, ফার্স্ট ইয়ারে পড়ছো এগুলা, হাফ ইন্টু যখন তুমি AB ইউজ করবা তখন হচ্ছে সাইন C, যখন তুমি BC ইউজ করবা তখন হচ্ছে সাইন A, যখন তুমি AC ইউজ করবা তখন হচ্ছে সাইন B। তাহলে দেখো জিনিসটা আমরা এভাবে বলতে পারি যে আমাদের কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু, যখন বাহুর দৈর্ঘ্য AB এবং A এবং B বলবো তখন কিন্তু কোণ হচ্ছে অন্যটা। যেমন আমি এরকম বলতে পারি, এটাকে যদি আমি অন্যভাবে দেখাই, এটাকে আমরা এভাবে দেখাইতে পারি হাফ ইন্টু, যখন আমি BC বাহু বললাম এবং AC বাহু বললাম, তাহলে হাফ ইন্টু BC বাহু AC বাহু, কোন কোন বাহু নিলাম? BC বাহুটা নিলাম, AC বাহুটা নিলাম, এই দুইটা বাহু নিলাম। যদি আমি এই দুইটা বাহু নিই তখন সাইন অফ কোণ হবে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যেটা সেটা, অর্থাৎ সাইন ACB কোণ। একইভাবে আমি যদি সেকেন্ডটা চিন্তা করি, হাফ ইন্টু, আমি যদি এখানে আমি মনে করো AC নিলাম ইন্টু AB নিলাম, AC নিলাম AB নিলাম, তাহলে আমি কাকে কাকে নিছি? আমি যাদেরকে নিছি একটা হচ্ছে AC, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে AB। যদি তুমি এই দুইজনকে নাও, এই দুইজনকে তুমি নিছো, তাদের মধ্যবর্তী কোণটা কোনটা? এই কোণ, নাম কি? BAC কোণ। তখন বুঝবে সাইন BAC কোণ। একইভাবে তুমি যদি এটাকে এভাবে লিখো হাফ ইন্টু, তুমি নিছো হচ্ছে AC আর BC কে,
তখন লিখতে হবে সাইন। কাকে কাকে নিছ? তুমি নিছ হচ্ছে এসি আর বিসি। তখন এসি আর বিসি এর মধ্যবর্তী কোণ কত? বি কোণ। তখন এ বি সি কোণটা বলতে হবে। এটা বুঝছে কিনা বলো? অর্থাৎ হাফ ইন্টু যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু সাইন অফ তাদের মধ্যবর্তী কোণ। কাদের মধ্যবর্তী কোণ? যে দুইটা বাহু নিচ্ছি। আমি যদি এটা আর এটা নিই, এই দুইটার মধ্যবর্তী কোণ। এটা আর এটা নিলে এই দুইটার মধ্যবর্তী কোণ। এটা আর এটা নিলে এই দুইটার মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে এই ম্যাথের জন্য জেনারেল থিওরি। আগে বলো এটুক আমরা জানি কি না? এটুক আমরা জানি কি না? এই ম্যাথের জেনারেল থিওরি হচ্ছে এটা। অর্থাৎ এই থিওরি না জানলে তুমি এই ম্যাথের সামনের দিকে আগাইতে পারবা না। তুমি এই থিওরি না জানলে এই ম্যাথের সামনের দিকে আগাইতে পারবা না। বলো আমার আগে এতটুকু থিওরি ক্লিয়ার কিনা? এটুক থিওরি আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা কনফার্ম করো। হ্যাঁ, তো আমি জাস্ট জিনিসটা হচ্ছে দেখো, আমরা অন্যভাবে জাস্ট এক্সপ্লেইন করলাম। আমরা সূত্রটা জানতাম, তবে এখন সূত্রটা আর একটু ভিতর থেকে জানতেছি। তার যে ফিজিক্যাল মিনিংটা, সেই ফিজিক্যাল মিনিংটা আমরা ফিল করার ট্রাই করতেছি। যদি ফিজিক্যাল মিনিংটা ফিল করতে পারি, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি সব কিছু বের করতে পারবো। এবার আসো, এগুলো যদি আমরা জানি, এবার আমরা ম্যাথের মধ্যে চলে যাই। ম্যাথের মধ্যে যদি যাও, তাহলে আমরা ম্যাথের মধ্যে কি পাবো দেখো। ম্যাথের মধ্যে যা যা পাবো, সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরল রেখা। তাহলে তিনটি একতলীয় সরল রেখা, এরা কেমন দৈর্ঘ্যের? ভালো করে খেয়াল করো। এরা হচ্ছে সমান দৈর্ঘ্যের। একতলীয় মানে একই তলে কাজ করতেছে। নাম কি? একটার নাম হচ্ছে ও এ, আরেকটার নাম ও বি, আরেকটার নাম ও সি। খেয়াল করো, এটা যদি ও বলি, এইদিকে মনে করো এটা রেখা আছে এ, ও এ। এইদিকে একটা রেখা আছে মনে করো বি, ও বি। এইদিকে একটা রেখা আছে মনে করো সি, ও সি। আমি আন্দাজে আঁকতেছি। তবে কথা হচ্ছে এই তিনটা দৈর্ঘ্য সমান, এর মানে ও এ, ও বি, ও সি সমান, এবং তারা একই তলে, একটা তলে অবস্থান করতেছে। সেটাই বললো। তারা আগে কি বললো? সমান দৈর্ঘ্যের তিনটি, এই তিনটি কে কে? একতলীয় সরল রেখা। সরল রেখা তিনটা, কে কে? ও এ, ও বি, ও সি। মানে বুঝতে পারতে তিনটা ও বিন্দুতে। একটা হচ্ছে ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি। কোন দিকে আমাকে বলেন, আমি আন্দাজে আঁকতেছি। যদি ও বিন্দুগামী কোনো সরল রেখার একই পাশে অবস্থিত না হয়, অর্থাৎ এই জিনিসটা এরকম, তুমি ও বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করো, আচ্ছা এই তিনটা কি সরলরেখার একই পাশে? না, একই পাশে না। তুমি যদি এভাবে অঙ্কন করো, তিনটা কি সরলরেখার একই পাশে? না। তুমি যদি ও বিন্দুগামী একটা সরলরেখা এভাবে অঙ্কন করো, তিনটা কি সরলরেখার একই পাশে? না। তাহলে এটার সুবিধা হচ্ছে কি জানো? তুমি এভাবে আঁকতে পারবা না। এটা ও দিলে এটা এ, এটা বি, এটা সি, এভাবে আঁকা যাবে না। কেন এভাবে আঁকা যাবে না? কারণ তুমি এখন একটা সরলরেখা ড্র করো, এই যাবে এই সরলরেখা, তিনটা সরলরেখার একই পাশে। আসলে জিনিসটা কি জানো? যদি তিনটা সরলরেখার একই পাশে হয়, তাহলে এরকম তিনটা বল কখনো সাম্য অবস্থায় থাকে না। কারণ মনে করো এই দুইটা বলকে সাম্য অবস্থায় রাখতে হলে এটার অপোজিট একটা এইদিকে কাজ করতে হবে। এর মানে আসলে কোনো একটা বিন্দুতে, থিওরিটা জেনে রাখো, খুব মনোযোগ দিয়ে জেনে রাখো, কোনো একটা বিন্দুতে তিনটা বল সমান মানের, সমমানের তিনটা বল কাজ করতে, বা যে কোনো মানের হইতে পারে, তিনটা বল কাজ করতেছে। যদি তিনটা বল কাজ করে, তাহলে তারা সাম্যাবস্থায় থাকবে যদি ওই বিন্দুতে একটা সরলরেখা অঙ্কন করলে তিনটা সরলরেখার একই পাশে যদি না হয়, একটা এক পাশে হবে, বাকি দুটো অন্য পাশে হবে, অথবা একটা সরলরেখার উপরে হইলে বাকি দুটো দুই পাশে হবে, এরকম হবে। কারণ এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। তিনটা একই দিকে হইলে তিনটা মিলে নতুন একটা সৃষ্টি করবে, যেটা আমার সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না। ওই কারণে দেখো, আমি আগেই বলছি, আমি আন্দাজে আঁকতেছি, ও থেকে এবিসি ইচ্ছা মতো আঁকছি। বাট আঁকার পর দেখলাম আমি যদি এরকমভাবে আঁকতাম আমার চিত্রটা ভুল হইতো, বাট এরকমভাবে আঁকার কারণে আমার চিত্রটা শুদ্ধ। কেন? এই যে ও বিন্দুগামী কোনো সরলরেখার একই পাশে অবস্থিত না হয়। কেন বলছে একই পাশে অবস্থিত হওয়া যাবে না, তার তাৎপর্য কিন্তু আমি বলে ফেলছি। আগে বলো কথা এতটুকু ক্লিয়ার কিনা, এই কথাটা ক্লিয়ার কিনা, কথা আমার এতটুকু ক্লিয়ার কিনা যে এই সরলরেখার একই পাশে কেন হইতে হবে,
একই পাশে কেন হওয়া যাবে না? একই পাশে হইলে সাম্য অবস্থা কখনো সৃষ্টি হবে না, সাম্য অবস্থা সৃষ্টি হবে না। বলো আমরা একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, ভালো কথা। তাহলে যেহেতু এটা হওয়া যাবে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরকম হওয়া সম্ভব, এটা রেখে দিলাম। আচ্ছা, এই লাইনটা দেওয়ার কারণ একটাই, যাতে করে চিত্রটা ঠিকভাবে আঁকো। আচ্ছা, এবার বললো একই পাশে অবস্থিত না হয় এবং পি কিউ আর বল তিনটি যদি উক্ত রেখাগুলোর বরাবর অবস্থান করে, তাহলে তিনটা বল কে কে? একটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে কিউ, আরেকটা হচ্ছে আর। একটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে কিউ, আরেকটা হচ্ছে আর। তারা এমনভাবে অবস্থান করে, শর্তটা কি? শর্ত হচ্ছে এটা, শর্ত হচ্ছে কি? পি ডিভাইড বাই ও বি সি ত্রিভুজ। দেখো ও বি সি, তাহলে ও বি সি দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে না? আঁকছি। তারা বললো পি ডিভাইডেড বাই ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হইতে হবে। কিউ ডিভাইডেড বাই ও সি এ ত্রিভুজ, ও সি এ ত্রিভুজ, এর মানে এখানে আরেকটা ত্রিভুজ আঁকা লাগবে। আর ডিভাইডেড বাই ও এ বি ত্রিভুজ, এর মানে এখানে ও এ বি আরেকটা ত্রিভুজ আঁকা লাগবে। কেন আমি চিত্রটা এরকম আঁকলাম তার মিনিং বুঝছো কি না? কোনো একটা বিন্দুতে তিনটা দৈর্ঘ্য রেখা আছে, এই তিনটা বরাবর তিনটা বল কাজ করতেছে। একটার নাম হচ্ছে পি, আরেকটার নাম হচ্ছে কিউ, আরেকটার নাম হচ্ছে আর। তারা এমনভাবে কাজ করে যাতে করে পি ডিভাইডেড বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তো ত্রিভুজটা আঁকতে হবে, আঁকলাম ত্রিভুজটা। কিউ ডিভাইড বাই ত্রিভুজটা আঁকলাম, আর ডিভাইড বাই ত্রিভুজটা আঁকলাম। এবার তোমাকে প্রমাণ করতে হবে, দেখাও যে পি কিউ আর বল তিনটি ভারসাম্য রক্ষা করে। দেখো ভারসাম্য রক্ষার শর্ত কি? ভারসাম্য রক্ষার শর্ত হচ্ছে লামির উপপাদ্য মেনটেন করতে হবে। এর মানে যদি পি ডিভাইডেড বাই সাইন অফ পি বাদে বাকি দুটোকে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটা যদি তুমি প্রমাণ করতে পারো, এক কথায় এই লাইনটা প্রমাণ করা মানে হচ্ছে এই লাইনটা প্রমাণ করা। এই চিহ্নটার মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বোঝানোর ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। বল আমরা এটা বুঝছি কিনা? অর্থাৎ আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা পারফেক্টলি বুঝলে কাজ শেষ। প্রশ্নটা আমরা পারফেক্টলি বুঝলাম, এবার আমার কাজ হচ্ছে যে এটা প্রমাণ করা। এটা দেওয়া আছে, তারা এমনভাবে থাকে যাতে করে এটা হয়। এটা হইলে আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা হইলে আমাকে এটা প্রমাণ করতে হবে। সেটা বুঝছো কিনা বলো? এটা বুঝছে কিনা বলো? এটা বুঝছি কি না বলো? এবার আসো, তুমি ভালো করে বলতেছ ভাইয়া কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কোনটা? এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, নাম হচ্ছে বিওসি। এর মানে পি এর নিচে যেখানে আছে সেখানে অবভিয়াসলি তোমাকে বিওসি আনতেই হবে, কারণ বিওসি না আনলে তো কাজ হচ্ছে না। কিউ এর নিচে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তার নাম হচ্ছে এওসি। এর মানে এখানে এওসি তোমাকে আনতেই হবে সামহাউ, যেভাবে হোক। আর এখানে হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, নাম হচ্ছে এওবি, তোমাকে সামহাউ এখানে এওবি আনতে হবে। সো আমার মেইন টার্গেট হচ্ছে এই যে তোমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এই শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে এটা নিয়ে আসা। আনতে পারলেই চলে যাবে সকল হতাশা, তখন দেখবা আনসারটা আমাদের চলে আসছে। এই ম্যাথ যদিও তোমাদের কেউ করাবে না, কিন্তু আসলে দেখো সিলেবাসে যেহেতু আসে, তোমার জীবনে আসে না এই ম্যাথ, কিন্তু কথা হচ্ছে কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে। কারণ আনওয়ান্টেড আমরা ম্যাক্সিমাম কেস দেখা যায় এই স্থিতিবিদ্যা অধ্যায়টা হচ্ছে সবাই যে কাজটা করে, অনেকগুলো ম্যাথ হওয়ার কারণে ভিন্ন ভিন্ন টাইপসের সবাই যে কাজটা করে সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করে, বাকিগুলো করে না। তো তুমি সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করলে কি তোমার পুরো অধ্যায়ের সব কনসেপ্ট 100% ক্লিয়ার হবে? জীবনেও না। তাহলে তুমি কেমনে আশা করো তুমি সৃজনশীল কোপাইয়া দিবা? আমাদের সবার ঝামেলা এটাই। এই ম্যাথ তুমি দেখবা কেউ করায়ও না, আর আমি করাচ্ছি। কারণ হচ্ছে এই ম্যাথের ভিতরে দেখো
ম্যাথটা যতটা না ইম্পর্টেন্ট, ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ম্যাথের ভিতরে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো, এবার খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলতে পারবো, আমি এই চিত্রটা আঁকতেছি পাশে, তাহলে আমি পাশে চিত্রটা আঁকি না, চিত্রটা আঁকতেছি পাশে, নাম দিলাম এ বি সি। এবার একটা বিন্দু নিলাম, নাম দিলাম হচ্ছে ও বিন্দু, ও থেকে এ এর দিকে ও এ, ও বি, ও সি, নাম দিলাম হচ্ছে ও। এবার এই বরাবর যে বলটা কাজ করে তার নাম হচ্ছে ফি, এই বরাবর যে কাজ করে তার নাম হচ্ছে কিউ, এই বরাবর যে কাজ করে তার নাম হচ্ছে আর। এই চিত্রটা কেমনে আছে সেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করছি, এখন আমরা এই চিত্রটা আঁকলাম, পরীক্ষায় তোমাকে এই চিত্রটা আঁকতে হবে মাস্ট। এখন দেখো প্রত্যেকবার লামির উপপাদ্য অ্যাপ্লাই করি, এবার হচ্ছে তোমার দেওয়া আছে সেখান থেকে লামির উপপাদ্য বের করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এটা লামির উপপাদ্য মেনে চলে, তাইলে তোমার হয়ে যাবে। তাহলে এখানে তো তুমি নিজে নিজে লামির উপপাদ্য বানাবা না, লামির উপপাদ্য এখান থেকে বের করে নিয়ে আসবা। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এটা। তো আমি আমার জায়গা বাঁচানোর জন্য, মানে আমার যেহেতু জায়গা লাগবে, আমি একটু এগুলো মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি, কারণ এখানে যা যা লেখা আছে সব কিছু আমার চিত্রের মধ্যে এখন দেওয়া আছে। আমি জাস্ট যেটা ওদের দেওয়া আছে সেটা আমি একটু লিখি, পি ডিভাইডেড বাই ত্রিভুজ ও বি সি। এই কথাটার মানে হচ্ছে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এই চিহ্নটার মানে হচ্ছে ক্ষেত্রফল, এই চিহ্নটার মানে হচ্ছে কি ক্ষেত্রফল, জেনে রাখবা। এই চিহ্নটার মানে হচ্ছে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই ত্রিভুজ ও সি এ, আর ডিভাইডেড বাই ত্রিভুজ ও এ বি। আমার এটা দেওয়া আছে, আমি লিখলাম। এবার তোমাকে এখান থেকে লামির উপপাদ্য আনতে হবে, কারণ ভারসাম্য মেনটেন হবে যদি সে লামির উপপাদ্য মেনে চলে। তাহলে আসো আমি আনা শুরু করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে ত্রিভুজ ও বি সি আছে, ভালো কথা ভাইয়া। ও বি সি ত্রিভুজ কোনটা? আমি যদি আঁকি ও বি সি, আমি এই ত্রিভুজটা আবার এখানে আঁকতেছি, নিচে আবার আঁকতেছি ও বি সি ত্রিভুজ, যেখানে এই বরাবর কিউ বল, এই বরাবর আর বল কাজ করে, সেটা আমার জানার বিষয়ও না। আমার কথা হচ্ছে এটা হচ্ছে আমার ত্রিভুজ। এই যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল আমি কয়ভাবে বলতে পারি? তিনভাবে বলতে পারি। কিভাবে? হাফ ইন্টু, আমি যদি ও বি ইন্টু বিসি নিই, তাহলে সাইন অফ ও বি বিসি, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, সেটা হচ্ছে সাইন ও বি সি। আমি যদি হাফ ইন্টু বিসি আর ওসি নিই, তাহলে বিসি আর ওসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তখন আমাকে নিতে হবে সাইন ও সি বি কোণ। আমি যদি হাফ ইন্টু ওসি আর ওবি নিই, তাহলে আমাকে নিতে হবে সাইন, মধ্যবর্তী কোণটা হচ্ছে বিওসি কোণ। এটাও হচ্ছে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এটাকে আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এই তিনটেই আমি ক্ষেত্রফলের জায়গায় বসাইতে পারি। আমি কোনটা বসাবো তোমরা বলো, আমি কোনটা বসাবো তোমরা বলো, কমেন্টে বলো আমি কোনটা বসাবো। দেখো ফিল করো, নিজে বুঝো, এখানে ম্যাথের মধ্যে আমার আন্দাজে কোনো কিছু নাই, আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা তোমরা খুব ভালো করেই জানো। ফি ডিভাইডেড বাই সাইন অফ অপোজিট কোণকে, ফি এর অপোজিট কোণ হচ্ছে বিওসি, বিওসি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই সাইন, কিউ এর অপোজিট কোণ হচ্ছে এওসি, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন, আর এর অপোজিট কোণ হচ্ছে এওবি। এখন তোমরা আমাকে বলো এ বি সি আমি এখানে দিয়ে রাখলাম, কোন সূত্রটা ব্যবহার করব, কেন ব্যবহার করবো সেটা আমার বলার দরকার নেই, সেটা আমি বলে দিব। তুমি বলো, জাস্ট তুমি গেস করতে পারতেছো কিনা। অবভিয়াসলি আব্দুল্লাহ আল সালমান সি, মানে তো 3 নম্বর সূত্রটা। কেন 3 নম্বর সূত্রটা? হোয়াই সি? কারণ আছে ভাই, কারণ আছে। কারণটা কি ভাই? এই যে কারণটা হচ্ছে ভাই, যদি আমি
এই যে আমার টার্গেট হচ্ছে এখান থেকে লামির উপপাদ্য আনা, কারণ লামির উপপাদ্য মেনে চলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমার এখানে ফি এর নিচে কোন কি লাগবে, ফি এর নিচে বি ও সি লাগবে। এইখান থেকে করলে বি ও সি আসে না, এখানেও বি ও সি আসে না, এখানে বি ও সি আসে। ওই কারণে এখানে সূত্র আমাকে ব্যবহার করতে হবে যেটা বি ও সি ওয়ালা। একইভাবে এখানে এটা করার সময় এ ও সি ওয়ালা, এটা করার সময় এ ও বি ওয়ালা। সো বুঝতে হবে কেন আমি এটা করতেছি, ফিল করো। এবার আসলে আমি বসাই দিচ্ছি, খুব ইজি। আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ডিভাইডেড বাই হাফ অফ, আমি নিব কোনটা দেখো, আমি নিব হচ্ছে ও বি, আমি নিব হচ্ছে বিওসি। তাহলে বিওসি মানে এই কোনটা নিব, এই কোনটা নিতে হলে বাহু কোনটা কোনটা নিতে হবে, ওসি আর ওবি। তাহলে আমি ওবি বাহু নিলাম, ওসি বাহু নিলাম, সাইন বিওসি কোণ। কিউ ডিভাইডেড বাই হাফ ইন্টু ও আমাদের লাগবে হচ্ছে এ ও সি কোণ। এ ও সি মানে কি, এ ও সি, এই কোণটা লাগবে। এই কোণের সাথে বাহু কে কে আছে, ও এ ও সি। তাহলে আমাকে দিতে হবে ও এ ও সি সাইন এ ও সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই লাগবে কি এ ও বি। এটা এটা যদি আমাকে আনতে হয়, এটা যদি আনতে হয় তাহলে এটার সাথে কোন বাহু কে কে আছে, ও এ আছে, ও বি আছে। তাহলে হাফ অফ ও এ ও বি সাইন অফ মধ্যবর্তী কোণটা হচ্ছে এ ও বি। মনে আছে একবারে শুরুতে তারা বলে দিছিল সমান দৈর্ঘ্যের, ও এ সমান ও বি সমান ও সি। এটা প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে দেয়া ছিল। প্রশ্নে যদি এটা দেওয়া থাকে দেখো হাফ 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 চলে যাবে, তিনটা সমান, ও বি ও সি, ও এ ও সি, ও এ ও বি কাটাকাটি যাবে, কিন্তু সমান সমান কাটাকাটি যাবে। তাহলে আমার থাকবে কি, আমার থাকবে হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন বি ও সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন এ ও সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন এ ও বি। এই বি ও সি মানে কি, সাইন বি ও সি। দেখো বি ও সিটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে তাকে লেখা যায় কিউ আর এর মধ্যবর্তী কোণ। কিউ ডিভাইড বাই সাইন এ ও সি মানে হচ্ছে সে পি এবং আর এর মধ্যবর্তী কোণ। আর ডিভাইড বাই সাইন এ ও বি এর মধ্যবর্তী কোণ মানে হচ্ছে সাইন আমাদের পি কিউ এর মধ্যবর্তী কোণ। শেষ, এটাই আমাদের লামির উপপাদ্য। যেহেতু আমরা এটা লামির উপপাদ্য মেনটেন করে, অতএব সুতরাং তারা ভারসাম্য বজায় রাখবে। তারা ভারসাম্য বজায় রাখবে। বল আমরা বুঝছি কিনা। এই ম্যাথগুলোতে একটু টাইম বেশি চলে গেল। আজকে করানোর মতো একটা ম্যাথ ছিল, আচ্ছা সেটা আগামী ক্লাসেই করাবো, আজকে আসলে বেশি হয়ে যাবে না। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের আগামী ক্লাসে আমরা অধ্যায় শেষ না করে, মানে নতুন অধ্যায় না গিয়ে আগামী ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করব। তাহলে আমাদের মনে করো ওই বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ ম্যাথগুলো 100% ক্লিয়ার না হলে ঝামেলা আছে। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করব। একটা পার্টের জন্য 3টা ক্লাস খুব একটা বেশি না, সমস্যা নেই। তাহলে আমরা আগামী ক্লাস পুরোটা এই যে এই অধ্যায়ের উপর বাকি ম্যাথগুলোর উপর করব। তো আজকের কনসেপ্টের উপর বেস করে রম্বসের একটা ম্যাথ আছে, তোমরা একটু বইতে দেখে নিও রম্বসের একটা ম্যাথ। সেই রম্বসের ম্যাথটা তোমরা একটু বাসায় ট্রাই করিও। রম্বস আকৃতির একটা ম্যাথ আছে তোমাদের বইতে, সেটা চট্টগ্রাম বোর্ড 2010 সালে আসছিল। একটু তোমরা বই ঘাটাঘাটি করলে পাবা। সেই ম্যাথটা তোমরা একটু ট্রাই করিও, না পারলে আমি আগামী ক্লাসে করাই দিব। আর এর বাইরে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা পারবা না, কারণ আমি সেগুলো করাই দিব। করাই দেওয়ার পর তোমরা পারবা। সো আজকে এতটুকু পর্যন্ত। বলো আমরা যতটুকু বুঝাইছি এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না আমাকে বলো। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই, সরি শেষ করে দিই। কোয়েশ্চেন আছে কিনা বলো। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত, যতগুলো ম্যাথ করাইলাম। হ্যাঁ, আজকের ম্যাথে
ম্যাথগুলো যতটা না ইম্পর্টেন্ট তার থেকে বেশি কনসেপ্টগুলো বেশি ইম্পর্টেন্ট। কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকলে যে কোনো ম্যাথ তুমি এমনি মিলে ফেলতে পারবা। সো আজকের ক্লাস এদের পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।